সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যেন অন্যের জীবন বাঁচি। জীবন আমাদের, কিন্তু বেঁচে আছি যেন অন্যের জীবন। ব্যক্তি তার আলাদা নাম আছে, পরিচয় আছে, চেহারা আছে, কিন্তু সে সান্টা ক্লজ পরে আছে। তাহলে কি হবে? ওই ব্যক্তিকে চেনা যাবে না, সান্টা ক্লজই দেখতে হবে। কেউ কেউ আছে জোকার সেজে থাকে। এই যে এবার হলো না, কেএনসি রোডে গেছি, পরে দেখছি কতগুলো জোকার সেজে আছে, বাচ্চাদের সাথে মানে খেলছে, ফটো তুলছে। কালী পুজোর সময় ঠিক হয়েছে। তাহলে কি হচ্ছে, সে তার আসল আইডেন্টিটিটাকে লুকিয়ে অন্য একটা পরিচয় ধারণ করে আছে। প্রকারান্তরে আমাদেরও যেন সেই একই অবস্থা। নিজের আসল আইডেন্টিটি, আত্মপরিচয়, কি হয়েছি জন্মে অথবা কি হয়ে জন্মেছি, এই যে আত্মপরিচয়, এটাকে ঢেকে আমরা যেন অন্য একরকম হয়ে জীবন বাঁচি। এটার নামই হচ্ছে অন্যের জীবন বাঁচা। জীবন আমাদের, কিন্তু জীবন বাঁচছি অন্যের। যেন কেউ সেট করে রেখেছে জীবন এমন এমন হয়, আর আমরা তেমন তেমন করা শুরু করেছি। আমাদের স্বভাবটাও তাই, তেমন তেমন হয়ে ওঠার জন্য আমাদেরও কত বায়না, বুঝে বা না বুঝে, এবং কত আয়োজন, সেই করতে হবে, সেই করতে হবে। এত যে আয়োজন, এত যে জোগাড় যন্ত্র, সেও নিজের জন্য নয়, অন্যের দেখিয়ে দেওয়া জীবনের অধিকারী হওয়ার জন্য। ঠিক না? ছোট একটা বাচ্চা যখন জন্মায়, ও জানে না, কিন্তু আমরা প্রথমেই ওর সামনে একটা ঝুনঝুনি ঝুলিয়ে দিচ্ছি। কদিন বাদে হাতে চুষে চুষে খায়, চুষ্টি ধরিয়ে দিচ্ছি। হয়তো সব বাচ্চার পছন্দ নাও হতে পারে, কিছু বাচ্চা হয়তো চুষ্টি পছন্দ করবে, কিছু বাচ্চা বলবে চুষ্টি চাই না। আমরা স্বভাব আর প্রকৃতি দেখি না, বাচ্চার স্বভাবও দেখি না, কিন্তু বাচ্চাকে একটা ছকে গড়ে তুলি। এমনও তো হতে পারে সব বাচ্চা, সব মেয়ে বাচ্চা পুতুল নিয়ে খেলতে চায় না, কারো কারো বন্দুক নিয়ে খেলারও শখ, কিন্তু মেয়ে বাচ্চা হলেই আমরা খেলনা বাটি পুতুল দিয়ে দিচ্ছি। তাহলে সেই যে জীবনটা তার অ্যাজ ইট ইজ কেমন হতে পারে, সেই সুযোগই সে পায় না। সে প্রথমে এমন সব কিছু অফার পেয়ে যায়, এমন সব কিছু যোগান তার কাছে এসে যায়, যে সে গড়েই ওঠে, নিজেকে তৈরি করে ফেলে সেসব যোগানের পরিপ্রেক্ষিতে। এইভাবেই অন্যের জীবন বাঁচা হয়। এই যে বাচ্চাদের মুখে ভাত, অন্নপ্রাশন, থালার মধ্যে কত জিনিস দিয়ে দেওয়া হয়, পেন দিয়ে দেওয়া হয়, টাকা দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, আর মাটি, নানান রকম জিনিস। এবারে ওকে এগিয়ে দেয়, ধরো। তো বাচ্চা যে কোনোটাই ধরবে, কিন্তু ওর এই ধরে নেওয়া, ওর এই পছন্দ করা কি কোনো সচেতন পছন্দ, কি জানি বুঝে ধরো যেটা সামনে পড়ছে তাই ধরে নিচ্ছি। কিন্তু তারও আমরা একটা অর্থ তৈরি করি, এই রে বাবা পেন ধরেছে, এবার সে পড়াশোনা করবে। তো এরকম পেন ধরে রেখেছে, অথচ ছাত্র জীবনে মেরে পিটিও পড়ানো যায় না, এমনও অনেক বাচ্চা কাচ্চা পাওয়া গেছে, কারণ স্বভাব তার তেমন নয়। আমার এক পিস্তত ভাই ছিল, ছোট, একটু ছোটবেলাতে খুব হাবাগোবা টাইপের ছিল, দেখতে মোটা সোটা, গুলো গালি। তো আমাদের একটু মোটা সোটা হলেই সবাই একে হাবাগোবাই মনে করে, শুরু শুরু হলে পাতলা ছোট। তো সত্যি এরকম ভাবতে ভাবতে ওর ছোটবেলাটা যেন হাবাগোবা হয়েই কাটতো, কিন্তু ও কিন্তু হাবাগোবা নয়। একটু বড় হয়ে যাওয়ার পরে সে কম্পিউটারে কত ভালো কাজ করলো, দেখলাম বুদ্ধিভিত্তিক জায়গাটা তার কত দ্রুত খুলে গেল।
তো এমন হয় না, অনেক সময় দেখা যায় ছোটবেলাতে অঙ্কে পাশ করতে পারে না, এই ছেলেও গণিতজ্ঞ হয়ে ওঠে, আগে থেকে সেট করা যায় না। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা জীবনকে আগে থেকে সেট করে ফেলেছি, জীবনের পছন্দগুলোকে আমাদের যোগানের নিরিখে ঠিক করে ফেলেছি, আর তখনই মুশকিল হয়ে যায়। জীবন বা প্রকৃতি বা স্বভাব একরকম হতে চায়, আর জোগাড় যন্ত্র থাকে অন্যরকম। মন চাইছে শুক্তো খাবো, শেষে ঘ্যাট খেতে হয়, কারণ কি শুক্তো খেলে তো অন্যান্য জোগাড় যন্ত্র আছে। ঘ্যাট মানে হচ্ছে সব সবজি ফবজি দিয়ে একটা কিছু রেডি দিল, তার কোনো চরিত্র নেই, নামও নাই, একটা কিছু হলো। আর শুক্তো হলে তো বিশেষ, তার ওই ওই জিনিসগুলো থাকতে হবে, তবেই শুক্তো, নাহলে শুক্তো হবে না, তাই কি না? দুধ লাগবে, সজনে ডাঁটা লাগবে, বড়ি লাগবে, কাঁচকলা লাগবে, মিষ্টি কুমড়ো লাগবে, হ্যাঁ লাউ না, এই যে মানে এরকম উচ্ছে লাগবে, এগুলো এগুলো থাকতে হবে। হ্যাঁ বেগুন লাগবে। তো এই এত কিছু দিয়ে তবেই তো উচ্ছে রান্না, নাহলে আর ওই হবে না। তো হ্যাঁ বিভিন্ন রকম সবজি সবজি দিয়ে ঘ্যাট হয়ে যায়। তো এই ঠিকঠাক জোগাড় যন্ত্রগুলো যদি আমরা না করি, জীবনের পক্ষে যেগুলো দাঁড়াতে পারে, তাহলে জীবনে ঘ্যাটই হবে, ঘ্যাট খেয়েই কাটাতে হবে, এরকম ব্যাপার। কিন্তু ব্যাপারটা অনেকটা যেন এরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যেন পুজোর ফর্দ, যে পুরোহিতকে বলা হয়েছে এই পুজো করতে চাই, সে ফর্দ দিয়ে দিয়েছে, এই এটা লেখা, এটা এত বড় লিস্ট, এবং ওদের লিস্টগুলো পাশাপাশি লিখতে পারেন না, এক এক করে লম্বা করে, ফর্দ সবসময় লম্বা হয়, হ্যাঁ লম্বা লম্বা পাতায় ফর্দ লিখে। তো সেই সব ফর্দ যত ভালো হবে তত ভালো পুজো হবে, আমাদের কনসেপ্ট হচ্ছে তাই। প্রজ্ঞা শোনো, কথাগুলো শোনো, খুব সুন্দর, জীবনের সঙ্গে রিলেট করো এগুলোর সাথে। পুজোর ফর্দ যত বড় হবে, যত ভালো জোগাড় যন্ত্র হবে, তত ভালো পুজো হবে। পুরোহিতের এই রকমই দাবি থাকে, কিন্তু আমরা ভুলে যাই পুজোর দুটো অন্যতম শর্ত। পুজো তখনই ঘটে যদি ভক্তি আর সমর্পণ থাকে, তাহলে পুজোর ফর্দ দিয়ে পুজো কখনোই ঘটে না। অনেক বাড়িতে এরকমও দেখা গেছে, কর্তা পুজোর ফর্দ এনে দিয়ে বাইরে বেরিয়ে গেছে, এত যোগান, এত অর্থ খরচ, এত অপচয়, অপচয় না মানে সময় দেওয়া, এই সব কিছু, ও পুজোটা যেন হয়ে গেছে পুরোহিতের। তোমার বাড়ির পুজো, কিন্তু সব দায়িত্ব, অংশগ্রহণ, পুজো পাঠ, যত রকম মন, সব পুরোহিত দেবে, আমাদের কিছু নেই, আমাদের হচ্ছে যোগান দেওয়া নিয়ে কথা। তাহলে কখনোই পুজো ঘটে না। ভক্তি আর সমর্পণ ছাড়া পুজো কখনোই ঘটে না। তো জীবনটা আমাদের এই কারণে অন্যের জীবন, কারণ আমাদের জীবন হলে জীবন সম্পর্কে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকতো, আমরা নিজেকে বোঝার চেষ্টা করতাম যে আমি প্রকৃত অর্থে কি চাই। লোকে মুলু ঝুলিয়ে দিয়েছে, আমি তার পিছনে দৌড়েছি, কিন্তু দেখতে হবে যে আমার কি চাই জীবনে, আমি কি হতে চাই, কি করতে চাই, কি আমার আন্তরিক চাহিদা। আন্তরিক চাহিদা হচ্ছে মন থেকে এসে বুঝতে পেরেছে এইটাই তার দরকার, অত কিছু নয় বা অত জোগাড় যন্ত্র নয়। তো যারা এরকম ওই ফর্দ দেখে জীবন তৈরি করে, লিস্ট বানিয়ে ফেলে জীবনে, এই হতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই যেতে হবে, এই করতে হবে, এই সব মানে লিস্ট, প্রত্যেকেরই বিশাল বিশাল সব লিস্ট। এবার ছুটি পড়লে এখানে যাব, ওখানে ঘুরতে যাবো, এতদিনের ট্যুর, এটা সেটা সেটা লিস্ট, কিছুই না, মন চাই না, বেরিয়ে পড়ো, বাইরে গিয়ে জগৎকে দেখো। কিন্তু আমরা তো জগৎ না, আমরা হচ্ছে জগৎকে মানে চলমান গাড়ি থেকে দেখি, এইভাবে জগৎ দেখা হয় না। এটা হচ্ছে তোমার আমেরিকানদের ফ্রান্স ঘোরার মতো। আমেরিকানরা যখন ফ্রান্সে যায়, আমেরিকানদের জীবন খুব ব্যস্ত, অত সময় নেই, ও একটা পিছনে লেগে থাকবে, ওইসব সময় নেই, জটে জট। ওদের হচ্ছে লিস্ট ফিল আপ করা দরকার। লুভর মিউজিয়াম যাব, চল কয় ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে লুভর মিউজিয়াম দৌড়চ্ছে, লুভর মিউজিয়ামে ঘুরে, বড় মিউজিয়াম তো শেষ করতে হবে, দৌড়চ্ছে, সময় নেই।
এর মধ্যে দেখে শুনে যা দেখলাম যা বুঝলাম বেরিয়ে গেলাম, ডুবর কমপ্লিট। তো ওরা ফ্রান্স দেখতে গেলে ফ্রান্সে গাড়ি ভাড়া করে ফ্রান্স ঘুরতে বেরিয়ে পড়ে। তো গাড়ি ভাড়া ঘুরে ফ্রান্স দেখে দিয়েছে, বলছে হ্যাঁ ফ্রান্স দেখা হয়ে গেছে। কিন্তু ফ্রান্স হচ্ছে শিল্প, সাহিত্যের আর সংস্কৃতির নগরী। তাকে দেখতে গেলে তার সঙ্গে মিশে যেতে হয়, তাকে বুঝতে গেলে তার সঙ্গে মিশতে হয়। আমাদের তো তীর্থস্থান ধর্ম যাত্রাগুলো তো অনেকটাই উপকারী হয়ে গেছে। হ্যাঁ, 2 দিন বৃন্দাবন ট্যুর, সকালবেলা গিয়ে চলো টোটো নিয়ে বেরিয়ে পড়ো, এবার ঘুরতে থাকো মন্দিরে ঘুরে আবার কিছু খেয়ে নিয়ে আবার শুরু করো, রাত্রেবেলা ঘুমা, পরের দিন সকালে আবার দৌড়ের উপর। এইভাবে তীর্থ হয় না। আগের দিনে লোকে তীর্থ করতে যেত মাস ব্যাপী, 2 মাস 3 মাস 6 মাস এইরকম তীর্থ। ওখানে গিয়ে কি করতো, ঘর ভাড়া নিয়ে নিত, থাকতো, ওই জনজীবনের সঙ্গে মিশে যেত। যে কাশিতে থাকতো সে কাশির জীবনের সঙ্গে, কাশিতে লোকেরা ঘুম থেকে ওঠে সকালবেলা গঙ্গা স্নান করে, আরও তাই হতো, গঙ্গা স্নান হতো, কাশির জীবনের সঙ্গে পুরো মিশে যেত। কাশির অলিগলিতে ঘুরে বেরিয়ে কাশির জীবনের যে চার্মটা আছে, স্বাদ, সেই স্বাদটাকে তারা নিতে পারত। আর এরকম করে 1 দিন 2 দিন ট্যুর করে কখনো কাশির আস্বাদন করা যায় না। তো ব্যাপারগুলো অনেকটা এরকম হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত ভক্তি আর সমর্পণ না ঘটে জীবন সম্পর্কে, যদি বলি যে যদি বোঝাটা না ঘটে জীবনে, তাহলে জীবন যেন অন্যের জীবন বাঁচা হয়ে যায়। এবার আমরা তো বারবার বলি জীবনটা আসলে কি, জীবন কি? জীবন তো লাইফ, এটা সবাই আমরা জানি। বোঝাটাই জীবন। এই যে জীবন, যাই কিছু পেয়েছি, এটাকে যে যত বুঝেছে তত সে জীবনটাকে বেঁচেছে, আর না হলে জীবন বাঁচা হয়নি। কি হয়েছে যদি না ঘটে, জীবন যদি বোঝা না হয়, তাহলে শুধুমাত্র প্রাণ হয়ে বেঁচে থাকা হয়, যার কেবল নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, এরকম প্রাণ হয়ে, প্রাণী মাত্র হয়ে প্রকৃতির স্তর থেকে বেঁচে থাকাটাকে জীবন বলে না, প্রাণী হয়ে বেঁচে থাকা বলে। অন্যান্য প্রাণীদের যেমন আছে, গরু ছাগল, ওরাও জীবন বাঁচে আমার মনে হয়। মানুষই বরঞ্চ চোখে একটা মোহগ্রস্ততার থুলি বা চশমা পড়ে থাকে। অন্যান্য প্রাণী তাদের মতো করে ঠিক বাঁচে, ওদের সকলের জীবন প্রায় একই রকম। কিন্তু মানুষের জীবন বড্ড রং লাগানো। মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে এই, মানুষের জীবনে কি হচ্ছে, ছোটবেলা থেকেই জীবনের উপরে রং লেগে যায়, একে একে রং লাগতে শুরু করে। ফলে কি হয়, আসল গায়ের রংটা যে কি সেটাই আর বোঝা হয়ে ওঠে না। কেবল রং লাগা জীবন দেখি, রঙিন জীবন। আমাদের ওই সময় মানে ছোট, একটু বয়স কম যখন ছিল, সবাই বলতো হ্যাঁ এখন তো বড় বড় কথাই হবে, জীবনটা খুব রঙিন লাগছে। বয়স হয়ে গেলে আস্তে আস্তে রঙগুলো ঝরে যাবে, তখন জীবনের দূষরতা টের পাওয়া যাবে, এরকম করে বলতো। কারণ কি, বয়স মানে অভিজ্ঞতা তখন দেখে যে এই যে এত যা কিছুকে অত্যন্ত রঙিন আর উচ্চ জ্ঞান করেছে, দেখলাম তো এর তো আসলে কিছু নেই। এই রে আজকেও লাগেনি, ঠিক আছে চলো আজকে এটা ছাড়াই করি। তো বিষয়টা সেই জায়গা থেকে, তো গায়ের রংটা আর শেষ পর্যন্ত বোঝা যায় না। জীবনের যে প্রকৃত রং সেটা আর বোঝা যায় না। উপরি রং, নানান রকম রং, সেগুলোই শেষ পর্যন্ত জীবন হয়ে ওঠে। তো যত কথা জীবন আর জীবনবোধ নিয়ে, তার থেকে বেশি কথা হয় আমাদের প্রতিষ্ঠান নিয়ে। জীবনে প্রতিষ্ঠা পাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার, এরকম হয়। কিন্তু জীবনের প্রতিষ্ঠা কখন ঘটে? যদি জীবনের বোধ পরিপক্ক হয়। ব্যক্তির বোধ যদি পরিপক্ক না হয়, তাহলে জীবনের কখনো প্রতিষ্ঠা আসে না। তেমন জীবন প্রতিষ্ঠা করতে কজন চায়? খুব কম লোকই আছে যারা বোধপূর্ণ, চেতনাপূর্ণ জীবন চায় এবং তেমন জীবনের অধিকারী হয়ে একটা মানে প্রকৃত দর্শনের
জীবনকে বাঁচতে চায়। খুব কম লোকই করে, খুব মহান কিছু লোক আছে যারা জীবনকে জীবনের মতো করেই দেখেছে, কোনো রঙে কোনো সাঁচে ফেলে জীবন বাঁচার চেষ্টা করেনি বা বাঁচেনি। তো তেমন মহাপুরুষদের প্রতি সম্মান প্রণাম জানিয়ে আজকে কথামৃতের পর্ব সংখ্যা আমরা 153 শুরু করছি। অহেতুক কৃপা সিন্ধু শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কথা কহিছেন, আর বাকি সকলে ভক্তবৃন্দ যারা ঘরের মধ্যে ছিল তারা সকলে চুপ করে আছেন, শুনছেন। নরেন্দ্রাদি ভক্তাদিও ছিল, নরেন্দ্র ও অন্যান্য ভক্তরাও ছিল। ঠাকুর বলছেন, নিচে থেকেও ছাদ দেখা যায়, কিন্তু ছাদে ওঠা বড় শক্ত, কারণ সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। তো নরেন্দ্র বলছে, আজ্ঞে হ্যাঁ, ঠিকই বলছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, তবে কেউ যদি ওঠে পড়ে একবার, তাহলে সে নিজে তো উঠলো এবং অন্যদেরকেও ডেকে ডেকে তুলতে পারে। বলে, ওই যে ওদিক দিয়ে আসো, সিঁড়ি আছে, আস্তে আস্তে আসো, দেখো অন্ধকার, ধরে ধরে আসো, রেলিং, পরে যেন না যাও, বলে বলে তাদেরকে ডেকে ডেকে তোলে। তো যে একবার ছাদে উঠেছে সে অন্যদেরকেও ছাদে তুলতে পারে, কিছু না হলেও ছাদে উঠে গিয়ে দড়ি ফেলেও তুলতে পারে। ঠাকুর বলছেন আর কি, দড়ি ফেলেও তুলতে পারে। তো ঋষিকেশের একজন সাধু এসেছিলেন। ঠাকুর বলছেন যে তিনি আমাকে বললেন যে তোমাকেই আমি দেখলাম যার 5 রকমের সমাধি হয়। মানে ঠাকুরকে দেখে সেই ঋষিকেশের সাধু বলেছিল 5 রকম সমাধি কি কি আছে। বলছে যে এক হচ্ছে কপিবত। কপি, কপি অর্থ হচ্ছে বানর, মরকট, শিম্পাঞ্জি। তো আমাদের দেহটা তো একটা বৃক্ষের মতো, কপিবত, কপির মতো মানে বানরের মতো। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের দেহটা হচ্ছে একটা বৃক্ষের মতো, গাছের মতো। দেহকে তুলনা করা হয় গাছের সাথে। কি হলো আজকে এরকম হচ্ছে কেন? হয়তো। আচ্ছা, তো বলছে কপিবত, আমাদের দেহবৃক্ষটার মধ্যে মহাবায়ু যেন বানরের মতো এ ডাল থেকে ও ডালে লাফ দিয়ে যাচ্ছে, এবং তোমার মধ্যে সেই সমাধির ভাবটা দেখছি। তোমার ভিতরে মহাবায়ু বানরের মতো চলে, এরম সমাধি তুমি করো। আবার মিনবত, মাছের মতো। হ্যাঁ, জলের মধ্যে মাছ যেমন ছট 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 এদিক ওদিক চটকে চটকে যায়, কখনো এখানে চট করে আবার এক জায়গাতে গিয়ে দাঁড়িয়ে পড়ে, এরকম তোমার মধ্যেও মহাবায়ুর এইরকম সঞ্চালন দেখেছি। কখনো পক্ষীবত, পক্ষীবত হচ্ছে পাখির মতো। পাখি যেমন এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে গিয়ে বসে, এইরকম পক্ষীবত। কখনো পিপিলিকাবত, পিপিলিকা মানে হচ্ছে পিঁপড়ে। মহাবায়ু পিঁপড়ের মতো একটু একটু করে ধীরে 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 সহস্রাধার বায়ুতে ওঠে, এইরকম তির্যকবত, আঁকা বাঁকা পথ ধরে ধরে চলছে। এত রকমে তোমার ভিতরে মহাবায়ু সঞ্চালন সমাধি স্তরে দেখেছি। এটা ঋষিকেশের এক সাধু এসে ঠাকুরকে 4 রকমই দিয়েছে। আমিও যখন দেখেছি 5 রকম বলেছে, কিন্তু ব্যাখ্যা করেছে 4 রকমের। তো রাখাল বলছে, অনেক কথা হয়ে গেল, এবার তুমি চুপ করো, অসুখ করবে। ওই যে ডাক্তারবাবুরা বলে দেয়, এই জন্য বারবার মানে মানা করছে। তো ঠাকুর মণিকে ইশারা করছেন পাখা করার জন্য। তো মণি মাস্টারমশাই পাখা করছেন ঠাকুরকে। সেটা সোমবার চরক সংক্রান্তির দিন। চরক সংক্রান্তি হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি। চরক চৈত্র, চরক কথাটা এসছে চৈত্র থেকে, চৈত্র সংক্রান্তির দিন। এটা 1886 সালের 12ই এপ্রিল। তখন 12ই এপ্রিলে চৈত্র সংক্রান্তি হতো, 13ই এপ্রিল বৈশাখ। এখন তো তাই হয় না, এখন 15 এপ্রিল, তার মানে একটু কম বেশি হয়েছে। এটা মনে পরে সেট হয়েছে, আগে ওরম
হতে পারতো, হয়তো ওইসব সময়ের আশেপাশেই থাকতো। তো 12ই এপ্রিল বলছে চড়ক সংক্রান্তি। তো চড়ক সংক্রান্তির দিনে সেই সময়ে রীতি ছিল চড়ক গাছে পিঠে বর্ষি দিয়ে ভক্তদেরকে ঘোরানো হতো। কি জিনিস আমার জানা নেই, বর্ষি দিয়ে ভক্তদেরকে ঘোরানো হতো চড়ক গাছের চাষে। হ্যাঁ হ্যাঁ ঘুরে ঘুরে। আচ্ছা আচ্ছা, এখানে তাই বলছে, বর্ষি দিয়ে ভক্তদের ঘোরানো হয়, শিব গৌরীর শোভাযাত্রা হয়, নীল পূজা হয়, মেলাও ঘটে, নীল ষষ্ঠী ঘটে এবং মেলাও ঘটে। তো এইসব কথা বলছেন। এবার রামকৃষ্ণদেব ঠাকুর একজন ভক্তকে পাঠিয়েছিলেন চড়কের জিনিসপত্র কিনে আনতে। তো ভক্তটি ফিরিয়ে আসিয়েছেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, কি কি আনলি বল? ভক্ত বলছে, বাতাসা 1 পয়সা, বটি এনেছি 2 পয়সা। কি বটি যাই না, হ্যাঁ এটা কোন একটা বটি। হাতা 2 পয়সা। শ্রীরামকৃষ্ণ বলছে, ছুরি কই? তো ভক্ত বলছে, 2 পয়সা, এর থেকে বেশি আর মেলে না, মানে অল্প পয়সা নিয়ে গেছে, কি করবে? শ্রীরামকৃষ্ণ ব্যগ্র হয়ে বলছেন, যা যা যা, ছুরি নিয়ে যা, ছুরি নিয়ে, ছুরি লাগবে। এইসব মানে এগুলো ঠাকুরের মধ্যে, এগুলো সংস্কৃতি, মানে ছোটবেলায় এরকম দেখেছেন, ওসবের মান্যতা আছে। ওই তো চড়কের দিনে ওরকম করে। তো তারক বলছে যে আজ আমরা অনেক মাংস টাংস খেলুম। নরেন্দ্র বলছে যে আজকে মনটা অনেকটা নেমে গেছে, তপস্যা লাগাও। মাংস টাংস খেয়েছে তো, দেহ অধগামী, এবার তপস্যা লাগাও। মাস্টার মশাইকে বলছেন, প্লিজ স্লেভারি অফ বডি অ্যান্ড মাইন্ড, মানে শরীর ও মনের দাসত্ব করি যেন আমরা। যেন মুটের অবস্থা, মুটের কথা বলেছিলাম না এর আগে, ওই মাথায় বয়ে নিয়ে যায়, একটা প্রত্যাশা থাকে যে কিছু পাবো। আবার ঘরের লোকও মালপত্র বয়ে নিয়ে যায়, তার কোনো প্রত্যাশা থাকে না, তার হচ্ছে ঘরের লোক তাদের জিনিস বইতে পারি, বাইরের লোকের জিনিস তুলবে না। তো বলছে আমাদের যেন মুটের অবস্থা, নিজের শরীর আর মন, অথচ বয়ে নিয়ে যেতে গিয়ে কত কষ্ট, মনে হয় যেন বইতে পারছি না। সেদিন গানের মধ্যে বলছিল না যে আর কতদিন বইব এই শরীরটাকে না মনটাকে, এরকম একটা কথা আছে। মানে বয়স হয়ে গেছে, এখন মৃত্যু আকাঙ্ক্ষী, আর কতদিন এই শরীরটাকে বয়ে নিয়ে যাব, আর বইতে ইচ্ছে করছে না। নিজেরই শরীর, নিজেরই মন, কিন্তু আর বইতে ইচ্ছে করছে না, ক্লান্ত, কর্তা ক্লান্ত হয়ে গেছে, এইরকম। সন্ধ্যা হয়ে গেছে, উপরের ঘরে এবং অন্যান্য স্থানে বাতি জ্বালা হলো। ঠাকুর ইশারা করিয়া ওই মণিকে, মাস্টারবাবুকে বলছেন একটা পাথর বাটি আনবে। আগের দিনে পাওয়া যেত পাথর বাটি, এখনো হয়তো পাওয়া যায়, এখনো পাওয়া যায়। অনেকটা সাদাতে টাইপের পাথর দিয়ে ওটা হয় বেশি। সাদা ছাড়াও হয়, আপনার কালো হয়, কালো হয়, সাদা হয়। সাদা পাথর বাটি আর হচ্ছে কালো পাথর বাটি। তো আগের দিনের লোকে না সেই পাথর বাটিতে করে দুধ খেত। বলে যে এমন করে এনো যাতে 1 পো দুধ হাতে ধরে, মানে বাটিতে ধরে। 1 পো মানে হচ্ছে 1 পোয়া, 1 কেজির 4 ভাগের 1 ভাগ, 250, ঠিক আছে? সেইটুকু যেন দুধ ধরে, সাদা পাথর এনো। ঠাকুর বলে দিয়েছেন। আবার বলছেন সব বাটিতে ঝোল খাওয়া যায় না, কিছু কিছু বাটি আস্তে হয়ে যায়, মানে বাটির পাথরের কোয়ালিটি যদি ঠিক না হয় তাহলে সেই খাবারের মধ্যে সেটা প্রভাব পড়ে, ঠিক থাকে না। এই কথাটা ঠাকুর বলছেন। তো এখন এসবের তো চল নেই। পাথরের বাটি গ্লাসে খাওয়া তো মনে হয় খারাপ না, ভালো জিনিস। এখন ওরকম খুব একটা দেখা যায় না। ও ভেঙেও যায় না। তো শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর উপরে শয্যার ঘরে শুয়ে আছেন, তখন রাত্রিরে 8টা-9টা, না সকাল 8টা-9টা। আগের দিন রাত্রে মণি বা মাস্টারবাবু ছিলেন, সকালবেলা গঙ্গা স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করছেন। রাম ফুলের মালা আনিয়েছেন এবং ঠাকুরকে নিবেদন করলেন, মানে এনে ঠাকুরকেই পরিয়ে দেন, কখনো ঠাকুরের পায়ের কাছে রাখেন।
রাম ঠাকুরের সহিত কথা কইছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন রামকে, বলে কিরকম দেখছো? তো কিরকম দেখছো মানে কিরকম বুঝছো আর কি। ও রোগের কথা হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, তো ঠাকুরের চটি জুতা আছে, পায়ে লাগে বলে অনেক সময় উনি পরেন না। ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ দিতে বলিয়াছেন, তিনি ফরমাস দিয়ে আনিবেন, বলছেন যে আমি এক ধরনের জুতো বানিয়ে দেবো যাতে আপনি পড়তে পারেন। ঠাকুরের পায়ের মাপ লওয়া হইল। এই পাদুকা যে সেই দিনকে তৈরি করা হয়েছিল, সেই পাদুকা আজকের দিনে বেলুর মঠে পূজা হয়। বেলুর মঠে পূজা হয় সেই যে পাদুকা তৈরি করেছে। ঠাকুর হয়তো পড়েছে কি পড়েনি তার ঠিক নেই, পড়েছে নিশ্চয়ই, 2-4 বার হয়তো পড়েছে। তো সেটা এখন বেলুর মঠে পূজা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। না তখন তো হ্যাঁ ওখানটায় আছে না? তা আমরা বেলুর মঠে গিয়ে আরেকবার দেখে নেবো ওখানে। তো রামকৃষ্ণ ঠাকুর মাস্টারমশাইকে বলছেন কই পাথর বাটি কোথায়? এবার মাস্টারমশাই উঠে দাঁড়ালেন, কলকাতায় যাবেন মানে পাথর বাটি আনতে। তো ঠাকুর সেই সময় কলকাতায় থাকছেন শ্যাম্পুকুরে, তো ওখান থেকে খুব বেশি দূর নয়। বলে থাক থাক এখন আর যেতে হবে না। তো মাস্টারমশাই বলছেন আগে না, এরা সবাই যাচ্ছে আমিও সঙ্গে সঙ্গে যাই, আগে হলেও যেতে হবে পরে হলেও যেতে হবে। তো কোথায় যাবেন মাস্টারমশাই? নতুন বাজারে জোড়াসাঁকুর কাছে চৌমাথায় একটা দোকান হয়েছে, সেখান থেকে একটা সাদা পাথর বাটি কিনলেন। তো বেলা দ্বিপহর মানে 2টো বেজে গেছে, এমন সময় আবার কাশীপুরে ঠাকুরের কাছে এসে প্রণাম করে সে পাথর বাটিটা রাখলেন। তো আরো ভক্তবৃন্দ সেখানে ছিল। সিনিয়র ডাক্তারবাবু এসছেন ঠাকুরকে দেখবেন বলে। তো বলছেন সকলেই প্রকৃতির অধীন, কর্মফল কেউ এড়াতে পারে না, পারদ্ধ। সিনিয়র ডাক্তারবাবু বলছে। এইটা অনেকে এই কথাটাকে মানে। এই যে আমরা গেল দিনকে আলোচনা করছিলাম না কর্মফল টল নিয়ে, তো বলছে যে এখানে লোকের একটা ধারণা হচ্ছে যে যে যেমন কর্ম করবে সে তার ফল ভোগ করবে। কিন্তু আমরা বলেছিলাম যে কর্মফলের হিসাবটা এত সহজ নয়। ভালো করলো ভালো কাজ, মন্দ করলো মন্দ হবে, হিসাবগুলো এত সহজ নয়। আমরা সামষ্টিক কর্মফল ভোগ করি, একটা কর্ম দিয়ে আরেকটা কর্মফলকে কাটা যায়, এরকম ব্যাপারও অনেক সময় ঘটে। একটা ভুল করেছি, এটা প্রায়শ্চিত্ত করলাম, তাহলে ভুলটা তো কেটে গেল। তো কর্মফল দিয়েও কর্ম কাটা যায়, কর্ম দিয়েও কর্মফল কাটা যায়। আরেকটা যেটা হচ্ছে প্রারাব্ধ। কোনটা? অনেকে বলে প্রারাব্ধ মানে হচ্ছে পূর্ব জন্মের কর্ম, যেটা এই জন্মে তার ফলটা ভোগ করতে হয়। এমন যেসব জিনিস আছে সেগুলোকে বলে প্রারাব্ধ। তো একমাত্র প্রকৃতির স্তরে শরীরী জায়গা থেকে এই প্রারাব্ধের কথা স্বীকার করা যেতে পারে, এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। কারণ এখন কিছু লোক তো বলবে যা ঘটে তাই প্রারব্ধ, বলে সে রাজপুত্র হয়ে জন্মেছে এটাই তার প্রারব্ধ। কারণ এটা বলা যাবে না অ্যাকচুয়ালি। রাজার ঘরে যে জন্মাবে সকলেই তার পূর্বজন্মের স্বীকৃতি স্বরূপ রাজপুত্র হয়েছে, আর গরিবের গর্ভে জন্মেছে বলে তার স্বীকৃতি নেই বা স্বীকৃতি নেই, এইরকম বলা মানে জীবনের পক্ষে কি হয়, একপেশে ভাবনা করা, পক্ষপাত দুষ্ট ভাবনা করা। তার থেকে বরঞ্চ জীবনের সম্ভাবনাকে উচ্চ মূল্য দেওয়া উচিত। সম্ভাবনাকে উচ্চ মূল্য না দিলে এই কোথাকার কোন মানে নামমাত্র শিক্ষিতও নয়, জ্ঞানের অধিকারী ব্যক্তি আজকে জগৎ পূজ্য হতো? কোনোদিনই হতো না। আর আমরা সবাই রাজার পুত্রকেই সবসময় মাথা তুলে রাখতাম, রাজাকেই ভাবতাম তিনি যা বলেন সবই ঠিক, যত গুরু সব রাজারাই হবে। কিন্তু তা তো হয় না। জগতের গুরু তারা হয় যারা একেবারে গরিব, মানে দিনহীন, যার কিছু নেই সেই জগৎ গুরু হতে পারে। আর যার অনেক কিছু আছে সে তো জগতের গুরু হতে পারেই না, সেই যোগ্যতাই তার নেই। ফলে ওইভাবে চিন্তা করা যায় না। প্রারব্ধ শরীরের স্তর থেকে হতে পারে, যেমন ভক্ত বংশে জন্মালে ভক্তিভাব থাকতে পারে, এই ধরনের সম্ভাবনা কিন্তু আছে। আবার দৈত্য বা অসুরকুলে জন্মালে স্বভাবের ভিতরেও অসুর আসতে পারে, কিন্তু এর ব্যতিক্রম হয়। অনেক সময় আমাদের বিভিন্ন মানে শিক্ষামূলক গল্প টল্প আছে। হ্যাঁ, প্রহ্লাদই আছে, ভক্ত প্রহ্লাদ অসুর, হিরণ্যকশিপুর ঘরে জন্মগ্রহণ করে তো সে ভক্ত হয়েছে। তো এরকম অনেক ব্যতিক্রম ঘটনাও ঘটতে পারে, সব ক্ষেত্রে একই রকম হয় না। শ্রীকৃষ্ণের পুত্র যে, সে তো আর শ্রীকৃষ্ণ হয়ে উঠতে পারেনি, শ্রীকৃষ্ণই হয়েছে।
হ্যাঁ, তার পুত্র তার মতোই হয়েছে, তো কখনোই এক হয় না। রবীন্দ্রনাথের পুত্র, নাতি, পৌত্র কেউ তো আর রবীন্দ্রনাথ হতে পারলো না, পুরো বংশতে আর দ্বিতীয় একটা বেরোলো না। নজরুলের পুরো বংশে আর নজরুল একটা বেরোলো না। তার মানে কি হচ্ছে, সবসময় যে এরকম হবে হ্যাঁ তা কিন্তু হয় না। টেন্ডুলকারের পুত্র এখন ক্রিকেটই খেলে না, কিছুদিন খেলেছিল, এখন আর খেলেই না, মানে সুযোগই পায় না। তার মানে বাবা এত বড় ক্রিকেটার, ছেলে হতে পারেনি। তো সবার তাহলে কি হচ্ছে, ওই যে কথাটাকে বললাম, জীবনের সম্ভাবনাকে আমরা যেন অন্যের জীবন না বাঁচি। বাবা ক্রিকেটার হয়েছে বলে আমিও ক্রিকেটার হয়ে যাব বড়, কিন্তু জীবন এই সুযোগ নাও দিতে পারে, জীবন তার অন্যরকম পছন্দ রাখতে পারে। এই জন্য ব্যক্তি নিজের তার সম্ভাবনাকে দেখে নেওয়া উচিত, যে আমি কি হতে চাই, কি আমার আন্তরিক চাহিদা। চাহিদা মানে কি, আমাকে যেমন এখন আমার পছন্দ হচ্ছে মটন খাওয়া, কিন্তু তাতে আমার শরীর গঠন হবে না, পছন্দ নয়, আমার শরীরের পক্ষে কাজে দেবে এমন জিনিসকে পছন্দ করা। পছন্দ তো ওটাই যেটা খারাপ ধরতে হবে, কারণ আমার শরীরের জন্য পছন্দ, আমার জীবনের পক্ষে হিতকারী, জীবনের জন্য দরকার। হ্যাঁ, পছন্দ সবসময় নিম্নগামী থাকে, পছন্দ খারাপটাই হয় বেশি থাকে। হ্যাঁ, কিন্তু যদি বিচার থাকে তাহলে জীবনের পক্ষে যেটা উচিত, জীবনের পক্ষে যেটা দরকারি, সেই পছন্দের দিকে যাওয়া উচিত। মন চাই ক্রিকেট খেলতে, কিন্তু জানি যে আমাকে দিয়ে ক্রিকেট হবে না, হালকা ফুলকা শরীর, সে এত গায়ের জোর নেই। সবাই তো আর বিরাট কোহলি হতে পারে না, তা পারে না, কিন্তু আমার ওই পছন্দ, ওই আমি চেষ্টা করে গেলাম সারা জীবন, অথচ কত ভালো সম্ভাবনা ছিল অন্য কিছু হয়ে যাওয়ার, কিন্তু হয়তো সেই কাজ করিনি কখনো। এমন যেন না হয়, জীবন যেন নিজের চাহিদা এবং স্বভাবের উপরে পছন্দ নির্ধারণের দ্বারাই মানে জীবন আগে বাড়ে, নাহলে জীবন পিছিয়ে থাকবে। তো এখানেও ঠিক ওই কথাগুলোই বলছেন একজন এসে, ওই যে ডাক্তারবাবু বলছেন যে আমরা সবাই প্রকৃতির অধীন। প্রকৃতির অধীন এই কথা ঠিক 100%, কারণ না হলে এই যে একটু তামাক টামাক খেতেন, শেষ পর্যন্ত তো ক্যান্সারই হয়ে গেল ঠাকুরের, তাই না? তো সবারই আবার হয় তাও না, কত লোকে তো তামাক টামাক খায়, কিছু লোককে দেখেছি সারা জীবন সিগারেট খেয়ে গেছে, কোনোদিন ক্যান্সার হয়নি। তো এগুলো আমরা ঠিক করতে পারি না, ঠিক আছে? তো ওই যে যেটা হচ্ছে কর্মফল, যদি তামাক খায় ক্যান্সার হবে, এই কথা তো সবার ক্ষেত্রে খাটে না। হ্যাঁ, তো ক্যান্সার তো এরকম অনেকেরই হয়। ক্যান্সার মানে হচ্ছে তামাকজনিত রোগের জন্য, মানে কারণে ক্যান্সার। হ্যাঁ, তো কর্মফলটা আসলে এটা একটা জটিল জিনিস, আমরা এই কথাটাও বলেছিলাম, এবং প্রারব্ধটাও প্রকৃতির স্তরেই হয়, বুদ্ধিভিত্তিক স্তরে প্রারব্ধ হয় না, ঠিক আছে? প্রকৃতির স্তর থেকে কিছু বংশ, জিনগত বৈশিষ্ট্য, স্বভাব আমরা হয়তো পেয়ে আসি, সেটুকুনো থাকে, আর বাকিগুলোকে জীবনের সম্ভাবনা এবং জীবনের পছন্দের উপরে পাল্টানো যায়। তো শ্রীনাথ বলছে যে আজ্ঞে পারাদ্য কোথায় যাবে, পূর্ব জন্মের কর্মফল। এবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে খানিকটা কর্মভোগ হয় সত্যি, কিন্তু তার নামে, তার গুণে, তার আশ্রয়ে অনেক কর্মপাশ কেটে যায়। ওই যে বললাম না, কর্ম দিয়েও কর্মফলকে খণ্ডানো যায়। হ্যাঁ, আমি পথ চলতে গিয়ে একজনের পরিবারের একজনকে মেরে দিয়েছি, তো অন্যায় হয়ে গেছে। তো সে অত্যন্ত নিতান্ত গরিব পরিবার, তো আমার পয়সা আছে, আমি তার পরিবারের দায়িত্ব নিলাম, এবং দায়িত্ব নিয়ে এমন জায়গাতে পৌঁছে দিলাম যে কষ্টই হলো না, বরঞ্চ আগের অবস্থা যদি থাকতো তাহলে কষ্টই থাকতো। তাহলে ওই, হ্যাঁ, এরকম হয় না? তাহলে কর্ম দিয়ে কর্মফল খণ্ডানো গেল তো, ওটা তো মানে, তাহলে কর্ম করলে তার সেই ফলই ভোগ করতে হবে এমন কোনো কথা নেই। কর্মের পাশ কাটিয়ে বা অন্যান্য কর্মের দ্বারা সেগুলোকে খণ্ডন করা যেতে পারে। তো হ্যাঁ, এখানে একটা গল্প বলছে আর কি, বলছে একজন জন্মান্তরে কানা হচ্ছে, মানে বলছে আর কি কথা, গল্প এটা বোঝারও পাইনি। বলছে প্রত্যেক জন্মে সে কানা হয়, মানে চক্ষুহীন হয়ে জন্মায়। এক জন্মে তো তার চোখ খুলে গেছে, তাহলে এরকম তো নয় যে আগের জন্মে আমি কানা হয়েছি বলে পরের জন্ম আমি কানাই হব। তো এগুলো কথার কথা, ঠাকুর সেই ইয়ার্কিটাই করছেন। বলে কানা মানে এই নয় যে জন্মান্তরে সে কানা হয়েই জন্মাবে, সে চোখ নিয়েও জন্মাতে পারে, তো ওটা ওরকম ভাবে বলা যায় না।
তো কিন্তু শ্রীনাথ বলছে যে কিন্তু আজ্ঞে ঠাকুর, শাস্ত্রে তো আছে কর্মফল কারুরই এড়াবার জো নেই। এই যে এই কথাগুলো বলে না, কারণ শাস্ত্রের আমরা অর্ধেক জানি আর অর্ধেক জানি না। শাস্ত্রে এই কথা যেমন বলেছে, আবার কর্মফল খণ্ডানোর জন্য উচ্চতর কর্ম করা, মহৎ কর্ম করার জায়গাও তো রেখেছে, সেইটুকু না যাই না, ওই কথাটুকুই নিই যেটুকু আমাদের দরকার, এরম ভাবে। তো এগুলো কি হয়, শাস্ত্রে যেটা মুক্তির উপায় তাকেই আমরা বন্ধনের উপায় জানি। আমরা জানি যে কর্ম যখন করেছি তাহলে ফল আমরা এড়াতে পারবো না, কিন্তু এড়ানোর উপায় কিন্তু শাস্ত্রে আছে, ওইটুকুনি নিয়েছে যেটুকু আমাদেরকে বন্ধন ঘটিয়ে দেয়। তো শাস্ত্রের এই জন্য রেফারেন্সের থেকে ব্যক্তির শাস্ত্র বুঝে তার কি বুদ্ধি হলো সেটা জানা খুব দরকার। শাস্ত্র তো লেখা আছে, তুমি বুঝলে কি ভাই সেটা বলো। তোমার বোঝা ঠিক থাকলে শাস্ত্র ঠিক আছে, আর তোমার বোঝা ঠিক না থাকলে শাস্ত্রও ব্যাঠিক, তুমিও ব্যাঠিক পথে চলবে। তো হালদার বলছে, বলে ওই যে মানে এইসব কথার পরিপ্রেক্ষিতে বলছে অনেক জ্ঞানের কথা হয়েছে, অনেক জ্ঞান দেখে নিয়েছি, এবার একটু ভক্তি হলে বাঁচি। এ কথা ঠিক। জ্ঞান নিয়ে অনেক তর্কাতর্কি, এ বলবে আমার জ্ঞান বেশি, আর জ্ঞান বেশি, এই হয়েছে, শাস্ত্রে ওই লেখা আছে, ওই লেখা আছে, নানান কথা। আসল জায়গাটাতেই ফাঁকি, যে এত যে আলোচনা কিসের জন্য, যাতে মনে একটু ভক্তি আসে। আর মনে যদি ভক্তি আসে তাহলে আর এই জ্ঞানের আলোচনার অত দরকার নেই, কাজটা সহজ, একটা পেলে আরেকটা দরকার নেই। তো সেদিন একটা কথা মনে করে এসেছিলাম আপনার কাছে, তা আপনি আজকে একটু মীমাংসা করে দিন। তো রামকৃষ্ণ ঠাকুর ব্যগ্র হয়ে বলছে, কি কি বলো বলো, শুনি। তো হালদার বলছে, আগে এই ছেলেটি এলে যে বললেন জিতেন্দ্রীয়, এই কথার মানে কি? এইটুকুনো বাচ্চা ছেলে কি করে জিতেন্দ্রীয় হয়েছে? নরেনকে দেখিয়ে ওই হালদার বাবু এই কথা বলছেন। রামকৃষ্ণ ঠাকুর বললেন নরম সুর করে, হ্যাঁ গো, ওর ভেতরে এখনো বিষয় বুদ্ধি আদপে ঢোকেনি। তোমার আমার মধ্যে যেসব বিষয় বুদ্ধি, কামনা বাসনার যে খেলাটা আছে, ওকে তো আমি কাছ থেকে জানি, তাই আমি বুঝতে পারি যে ওর ভিতরে বিষয় বুদ্ধি ঢোকেনি। এই জন্য জিতেন্দ্রীয় বলি ওকে, যে ইন্দ্রিয়কে জয় করে বসে আছে। এই কথা বলতে বলতে মনির দিকে তাকিয়ে বলছেন, মাস্টারমশাইয়ের দিকে, দেখো এই কথাগুলো বলছি আর আমার হাতে পায়ে রোমাঞ্চ হচ্ছে। রোমাঞ্চ হলে কি হয়? লোম খাড়া হয়ে যায়, শিউরে ওঠে, ঠিক আছে, রোমাঞ্চ ওঠে। বলে কাম নাই এরকম শুদ্ধ মনের অবস্থা অনুভব করে আমার ভিতরে সেই রোমাঞ্চ হচ্ছে। তো যার কাম নাই সেই ঈশ্বর। কামনা বাসনা থাকলেই মানুষ, কামনা বাসনা না থাকলেই সে ঈশ্বরের সমপর্যায়ে এসে যায়। বলে এইসব চিন্তা করলে আমার উদ্দীপনা এসে যায়। তো রাখাল এবং হালদার তারা আস্তে আস্তে বিদায় নিলেন। একজন পাগলি এখানে এসে বারে বারে বিরক্ত করে। ওই সবাই আসে ঠাকুরের কাছে, তো পাগলিটাও এসে ঠাকুরের কাছে ঠাকুরকে দেখা করতে আসে, দেখতে আসে। পাগলির মধুর ভাব, বাগানে আসে, দৌড়ে দৌড়ে যায়, ছুটোছুটি করে, মানে পাগলির যা হয়, তার কমন সেন্স নেই, সাধারণ সামাজিক আচরণ তার মধ্যে নেই। ভক্তরা অনেক সময় দূর দূর করে, অনেক সময় প্রহার করে তাকে তাড়িয়ে দেয়। তো সে পাগলি এলে শশী বলে, এইবার পাগলি যদি আসে একেবারে ধাক্কা মেরে বার করে দেবো, বজ্জাত একটা। রামকৃষ্ণ বলছে, করুণা আমাকে মারিস না রে, না ও আসিস না, ওকে করিস না, ও আসবে দেখবি, ওকে কিছু বলিস না, ও আবার ঠিক নিজের মতো করে চলে যাবে। বলে রাখাল বলছে যে আগে আরো 5-6 জন আপনার কাছে যখন আসতো, বাকিরা আসলে, অন্য লোক এলে আমার খুব হিংসে হতো। রাখালকে খুব আদর করতো তো ঠাকুর, এখন অন্য কোনো ভক্ত এলে, সবার ভক্তকেই তো মানে ঠাকুর আদর করে, তো রাখালের হিংসা হতো। রাখাল ভাবতো যে ঠাকুর শুধু আমাকেই আদর করবে, বাচ্চা স্বভাব যেটা। তো মদ গুরু শ্রী জগৎগুরু, মানে আমি কেবল আপনাকে জগৎগুরু জেনেছি, আর আমি ভেবেছি যে আপনি কেবল আমারই গুরু থাকবেন, এইরকম। তো শশী বলছে যে না, আমি অত কিছু ভাবছি না, অ্যাকচুয়ালি অসুখের সময় তো ওনাকে এত রকম উপদ্রব না দেওয়াই ভালো, সেখান থেকে বলছি।
তো রাখাল বলছে পাগলিকে দোষ দিয়ে লাভ কি, আমরা কি কম উপদ্রব করি? ভক্তবৃন্দ সারাক্ষণ এসে বসে থাকে, কোনো রেস্টের টাইম আছে? রেস্টের টাইম নেই। সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে? কত লোকে কত রকম বায়না করে আসে, কত রকম কষ্ট দিয়ে যায়। তুমি নরেন্দ্র কথা বলছো, নরেন্দ্র আগে কি রকম তর্ক করতো তোমার মনে নেই? এরকম বলছে। তো শশী বলছে নরেন্দ্র যা মুখে বলতো কাজেও তা করতো, নরেন্দ্রর কোনো মুখ আর মনে আলাদা নেই, ও যা বুঝতো তাই বলে, এখনো তাই, যাকে যা বলার তাকে বলে দিচ্ছে, এরকম স্বভাব। তো রাখাল বলছে ডাক্তার সরকারও কি কম, উনিও তো কত কথা বলে ঠাকুরকে, ধরতে গেলে কেহই নির্দোষ নয়, মানে সবাই কিছু না কিছু জ্বালা দিয়ে যায় ঠাকুরকে। রামকৃষ্ণ ঠাকুর রাখালকে বলছে আরে থাম থাম, তুই কিছু খাবি? ওই ঠাকুরের তো প্রেম ভাব, সবাইকে একই রকম, কেবল একটু আদর করবে কিভাবে, একটু খাওয়াবে কিভাবে, সেসব চিন্তা। রাখাল বলছে না না, এখন আমি খাবো না। তো রামকৃষ্ণদেব ঠাকুর মণিকে বলছেন ইঙ্গিত করে, তুমি আজকে এখানে খাবে? রাখাল বলছে খান না, উনি যখন বলছে আজকে খেয়ে যান। এমন সময় পাগলি, সেই যে যার কথা হচ্ছিল, ধপ 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 করে সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছে, ঠিক আছে। তো মণি শশীকে আস্তে আস্তে বলছে যে ঠিক আছে, ওকে ই করতে দাও। পাগলিও দূর থেকে নমস্কার করে, ও ঠাকুর নমস্কার নমস্কার, পাগলির বোধ করে কিছু কাজ নেই বলে শশী আস্তে আস্তে ডেকে নিয়ে পাগলিকে নামিয়ে দিলেন। আজ নববর্ষ আরম্ভ, আগে এগুলো হতো, এখন এসব আমাদের হারিয়ে গেছে। বসন্ত উৎসব হতো, নববর্ষা উৎসব হতো, বর্ষার প্রথম যখন বৃষ্টি টিষ্টি হতো একটা থাকতো, ওইসব নববর্ষা উৎসব পালিত হতো। তো অনেক মেয়ে ভক্তরা এসছেন আজকে নববর্ষা উৎসবে, ঠাকুরকেও শ্রী শ্রী মাকে প্রণাম করলেন অনেকে, এবং সকলে তার আশীর্বাদ নিলেন। শ্রীযুক্ত বলরাম পরিবার, মনমোহনের পরিবার, বাগবাজারে ব্রাহ্মণী এবং আরো অন্যান্য স্ত্রী লোকেরা অনেকেই এসছেন, কেহ কেহ সন্তান আদি লইয়াও এসছেন, এটা খুব ভালো। তাহারা ঠাকুরকে প্রণাম করিতে করিতে উপরে ঘরে আসিলেন। কেহ কেহ ঠাকুরের পাদপদ্মে পুষ্প এবং আবির দিলেন। 9-10 বছরের দুটো মেয়ে একে একে ঠাকুরকে বিভিন্ন গান গাইয়ে শোনালেন। অনেক সময় হয় না, গান টান শেখে, বাড়ির লোক বলে এবার তোমরা ঠাকুরকে দুটো গান শোনো। তো নরেন্দ্র এমন সময় ঘরে প্রবেশ করলেন। তো নরেন্দ্র এমন যেন খাপ খোলা তলোয়ার, একেবারে আনমনা হয়ে ঘরের মধ্যে বসে আছে বা ঘোরাঘুরি করছে, এরম ভাব। নরেন্দ্র বলছে আমি শান্তি চাই, আমি ঈশ্বর পর্যন্ত চাই না। শ্রীরামকৃষ্ণ একদৃষ্টে নরেন্দ্রকে দেখছেন, মুখে কোনো কথা নেই। শান্তি চাই, ঈশ্বর পর্যন্ত দেয়নি, কারণ ঈশ্বরকে চেয়ে কি হবে জীবনে যদি শান্তিই না হয়? জীবন শান্ত হওয়া চাই, তবে ঈশ্বরের বোধও আসবে। জীবন যদি অশান্ত হয়, ঈশ্বরের ভাবনা থোড়াই দাঁড়াবে? জীবনে কেবল জ্বালা, এই যন্ত্রণা ওই যন্ত্রণা, ঈশ্বরের ভাবনা তো, ঈশ্বর তো থাকবে না। আমরাই তো ঈশ্বরকে আমাদের ভাবনা দিয়ে ধরে রাখি। আমাদের ভাবনা চঞ্চল হলে ঈশ্বরও পালিয়ে যায়, ভাবনা শান্ত হলে ঈশ্বর বসে থাকে, ঠিক না? তো নরেন্দ্র ঠিক কথাই বলেছে। এই সময় রাত্রি 8টার দিকে সুরেন্দ্র এসছে অফিস থেকে। সুরেন্দ্র বলে একজন ভক্ত আছে, হাতে 4টি কমলা লেবু আর 2 ছড়া ফুলের মালা নিয়ে এসছে। সুরেন্দ্র একবার ভক্তদের দিকে একবার ঠাকুরের দিকে তাকাইতেছেন আর হৃদয়ের সমস্ত কথা বলিতেছেন। বলছে অফিসের সব কাজ সেরে এলুম, ভাবলাম 2 নৌকোয় পা দিয়ে কি হবে, কাজ সেরে আসাই ভালো। মানে কাজের মাঝখানে আসবো, আবার অফিসে যেতে হবে, সব কাজ সেরে এসছি, এখন আর ভাবনা নেই। আজকে পহেলা বৈশাখ, আবার মঙ্গলবার, কালীঘাটে যাওয়াই হলো না। তো ভাবলাম যিনি কালী, সাক্ষাৎ কালী হয়েছেন, তার কাছেই যাই, কালীঘাটে গিয়ে কি হবে, সরাসরি তাকে দর্শন করি। মানে রামকৃষ্ণদেব ঠাকুরের কথা বলছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর অল্প অল্প হাসছেন তার কথা শুনে। সুরেন্দ্র বলছে গুরু দর্শনে, সাধু দর্শনে শুনেছি ফুল ফল নিয়ে আসতে হয়, তাই এগুলো আনলাম। ওই 4টে কমলা আর ফুল নিয়ে এসছে। বলে আমার জন্য টাকা খরচ, তা ভগবান মন দেখেন। কেউ 1 পয়সা দিতে কাতর, আবার কেউ বা 1000 টাকা খরচ করে কিছুই বোধ করে না। ভগবান মনের ভক্তি দেখে তবে গ্রহণ করে।
ঠাকুর মাথা নেড়ে বলছেন তুমি ঠিক বলেছ। তো সুরেন্দ্র সংসারী ভক্ত তো বলছে, নানান রকম গল্প করছে, তার মধ্যে টাকা পয়সার কথা আসছে। বলছে কাল আসতে পারিনি, সংক্রান্তি ছিল, আপনার ছবিকে ফুল দিয়ে বাড়িতেই সাজিয়েছি। রামকৃষ্ণদেব ঠাকুর মণিকে সংকেত করিয়া বলেছেন, দেখেন দেখো কি ভক্তি। সুরেন্দ্র বললে আজকে তাই এলাম, আসার সময় 2 গাছা মালা 4 টাকা দাম নিল, 4 আনা দাম নিল, 4 আনা তখন দাম, 2 গাছা মালা 4 আনা দাম নিল, তাই নিয়ে এলাম। পরে ঠাকুরের পায়ে সেই মালা দিয়ে তারপরে সেই মালা আবার নিজে পরে নিল। ঠাকুরের পায়ে দিয়েছে, এখন মানে পদস্পর্শ পেয়েছে, সেটা মানে পরে নিল, এইরকম। তো হ্যাঁ, কত রকম ভক্তিভাবটা আছে। আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।